পুরো নোটিশ রাইটিং এর ক্ষেত্রে আমরা একটা জিনিস বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টসরা অ্যাভয়েড করি, কিন্তু এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে, যদি না রাখো তাহলে তোমার নাম্বার কমবে। কোন জিনিস এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওয়েলকাম স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় হিরক স্যার। আজ আবার আমরা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা শিখবো নোটিশ রাইটিং, অর্থাৎ কি করে নোটিশ লিখলে তোমরা পরীক্ষায় 10 আউট অফ 10 পাবে। চলো শুরু করা যাক। প্রথমে দেখো আমরা লিখবো অর্গানাইজেশনের নাম, অর্থাৎ কার পক্ষ থেকে নোটিশটা জারি হচ্ছে। যদি স্কুলের পক্ষ থেকে হয় তাহলে XYZ স্কুল, বা ক্লাবের পক্ষ থেকে হলে XYZ ক্লাব। এবার দেখো তোমরা এখানে স্কুলের নাম প্রকাশ করবে না, কারণ জানো মাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষাতে নিজের নাম ঠিকানা ইত্যাদি প্রকাশ করতে নেই। সুতরাং ওখানে নিজের স্কুলের নাম না লিখে তোমরা ওটাকে XYZ স্কুল বলে লিখবে। তারপরে আমরা লিখবো নোটিশ কথাটাকে ক্যাপসে, পুরোটাই লিখবো ক্যাপিটালে, একটু বড় হরফে লিখবে নোটিশ কথাটাকে। দেখো আমি এটা থেকে এটা একটু বড় সাইজের লিখেছি। নেক্সট বাদিক ঘেঁষে দেখো লিখতে হবে রেফারেন্স নাম্বার। রেফারেন্স নাম্বার কথাটাকে পুরো লেখার দরকার নেই, REF.NO. অর্থাৎ রেফারেন্স নাম্বার, অর্থাৎ নোটিশের নাম্বারটা। দেখো খুব মন দিয়ে শুনবে, এই জায়গাতেও তোমাদের গুরুত্ব দিতে হবে। দেখো আমি এখানে লিখেছি 01। 01 কথার অর্থ হচ্ছে এইটা ধরে নেওয়া যাক ওই স্কুলের পক্ষ থেকে এবছরের প্রথম নোটিশ। যদি দ্বিতীয় বা তৃতীয় হয় তাহলে 02, 03 লিখবে। তারপরে দেখো একটা স্ল্যাশ সাইন রয়েছে, এর কারণ হলো এই স্ল্যাশের পরে আমরা লিখেছি 26। এটা তুমি যে সালে নোটিশটা লিখছো তার লাস্ট দুটো ডিজিট লিখবে, অর্থাৎ 2026-এর শুধু 26 লিখেছি। অর্থাৎ কি সিগনিফাই করছে এটা, 26 মানে সাল, 2026 সাল, আর 01 মানে 1 নাম্বার নোটিশ। নেক্সট ডান দিকে লিখবে ডেট। ডেটটা আমি সংক্ষেপে লিখেছি DT ডট, কোনো অসুবিধা নেই এভাবে লিখলে। এই ফরম্যাটটা এমন হবে, যেহেতু তোমাদের এবছর মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারি মাসের 3 তারিখে ইংলিশ পরীক্ষা, তাই আমি ওই ডেটটাই রেখেছি। লিখবে February 3, আমি FEB লিখে ডট দিয়েছি, লিখে 3 এখানে একটা কমা দেবে, তারপর সালটা লিখবে 2026। একটা কথা বলে রাখি, এই ডেটটা এদিকেও তোমরা দিতে পারো, কিন্তু যদি আমরা ডেটটা এদিকে দিই তাহলে রেফারেন্স নাম্বার দেওয়া যায় না, তাই এই ফরম্যাট ইউজ করবে, তাহলে সুবিধা হবে। অর্থাৎ বাঁদিকে রেফারেন্স নাম্বার, ডান দিকে ডেট, নোটিশের ঠিক পরে। নেক্সট আমরা আসব নোটিশটার হেডিং নিয়ে, অর্থাৎ এর নাম কি হবে। ধরে নিচ্ছি এটা আমরা গ্রিন ড্রাইভ অর্থাৎ বৃক্ষরোপণের উপর একটা নোটিশ স্কুলের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, তাই নোটিশের নাম আমি রেখেছি গ্রিন ড্রাইভ। তো তোমরা তোমার কোশ্চেন অনুযায়ী যেটা হবে নোটিশের নাম তুমি সুইটেবল বলে মনে করছো সেখানে সেই নামটা তুমি দেবে। যে নামটা দিচ্ছ তার প্রথম অক্ষরগুলো ক্যাপিটালে দেবে, তাহলেই হবে, পুরো ক্যাপস করার দরকার নেই। তবে অবশ্যই যেহেতু এটা টাইটেলটা লেখার পর এখানে একটা আন্ডারলাইন করে দেবে, এটা উচিত করা। নেক্সট তোমরা বডি অফ দা নোটিশে চলে আসবে। দেখো আমি লিখে রেখেছি বডি, ব্র্যাকেট করে রেখেছি, অর্থাৎ নোটিশের বিষয়বস্তুতে আসতে হবে। নোটিশের বিষয়বস্তুতে আমরা সবচেয়ে গুরুত্ব দেব শুরু এবং শেষ নিয়ে। তোমরা প্রত্যেকটা নোটিশ, সেটা স্কুলের পক্ষ থেকে হোক বা ক্লাবের পক্ষ থেকে, তোমরা এইভাবে শুরু করবে, ইট ইজ হেয়ার বাই নোটিফাইড দ্যাট, মানে এত দ্বারা জানানো হইতেছে যে। তো ইট ইজ হেয়ার বাই নোটিফাইড দ্যাট বলে আমি ডট ডট দিয়েছি। এবার তোমার কোশ্চেন অনুযায়ী সাবজেক্ট ম্যাটারটা চেঞ্জ হবে, কি তুমি জানাতে চাও তোমার নোটিশের মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে সেটা জানাবে। দেখো এটা আমার একটা সাজেশন, সেটা হচ্ছে নোটিশ রাইটিংটাকে অ্যাট্রাকটিভ করার জন্য তোমরা একটা কলাম করবে ছোট, খানিকটা লেখার পর 2-3 লাইন লেখার পর, যেমন ডেট আমি এখানে লিখেছি, দেখো ডেট, টাইম, ভেনু, অর্থাৎ কবে হচ্ছে তোমার বৃক্ষরোপণ উৎসবটা বা অনুষ্ঠানটা, তারপরে টাইম ঠিক কটার সময় এটা আয়োজন করা হচ্ছে, তারপরে ভেনু অর্থাৎ কোথায় এটা হচ্ছে। এইভাবে যদি তোমরা লেখো আর এই কোলন মার্ক গুলো যদি একটা প্যারালাল ভাবে লেখো, এটাকে প্যারালালিজম মেনটেন করো, তাহলে দেখতে সুন্দর লাগবে, সোবার হবে। আর এর ডান দিকে লিখবে ডেটটা, টাইমটা আর ভেনুটা। নেক্সট এইভাবে যখন তোমার বডি অফ দা নোটিশ লেখা কমপ্লিট হয়ে গেল, এটা হতে পারে 60 to 80 ওয়ার্ডস। 60 to 80 ওয়ার্ডস যখন তোমার বডি অফ দা নোটিশ তোমাদের লেখা প্রায় শেষ, তখন তোমরা লাস্ট লাইন এটা লেখার চেষ্টা করবে, ফর মোর ডিটেলস, মানে আরো যদি বিশদ তোমরা জানতে চাও
কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন্ড, অর্থাৎ নিম্নে যার সই রয়েছে তার সঙ্গে তোমরা যোগাযোগ করো। কারণ আমরা একটা নোটিশে তো আর সবটা জানাতে পারি না, যদি এর পরেও কারোর কোনো কোয়ারিজ থাকে তাহলে তোমরা এই নিচে যার স্বাক্ষর রয়েছে তার কাছ থেকে তোমরা আরো ডিটেল জেনে নিতে পারো। সেই জন্য এই একটা কমন লাইন লাস্টে লিখবে তোমরা, ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন্ড। মনে রাখবে স্পেলিং যেন মিস্টেক না হয়। আচ্ছা, লেখা যখন হয়ে গেল, ডান দিকে এই নোটিশটা যে লিখছে, অর্থাৎ তুমি যখন পরীক্ষার সময় লিখছো তোমার নামটা ডান দিকে থাকবে। তোমাকে বলে দেবে যে তুমি স্টুডেন্ট কোঅর্ডিনেটর হিসেবে নোটিশটা লেখো, তখন তুমি তো তোমার নাম এখানেও প্রকাশ করতে পারবে না, যেহেতু XYZ স্কুলের নাম দিয়েছো তাই নিচে নামটাকে ABC দেবে। তো কিভাবে দেবে? নেম লিখে ABC, তাহলে বোঝা যাবে যে তুমি নাম লিখতে চাইছো এখানে। ABC মানে তুমি নামটা প্রকাশ করলে না, ABC দিয়ে বোঝালে। ঠিক তার নিচে একটা আন্ডারলাইন করবে, আন্ডারলাইনের যে করলে এই আন্ডারলাইনের নিচে তোমার ডেজিগনেশন থাকবে, অর্থাৎ তুমি কে। তুমি স্টুডেন্ট কোঅর্ডিনেটর, এটা যদি কোশ্চেনে বলা থাকে যে তুমি সেক্রেটারি হিসাবে লেখো তাহলে সেটাই লিখবে, এখানে স্টুডেন্ট কোঅর্ডিনেটর হিসাবে বললে তাই লিখবে, অর্থাৎ তোমার পরিচিতি এটা লিখলে। এটার ঠিক বাদিকে আমরা কাউন্টার সাইন করব। কাউন্টার সাইনটা না খুব ইম্পর্টেন্ট। কেন তোমাদের বুঝিয়ে বলি। ধরো নোটিশটা তুমি লিখলে, কিন্তু তুমি একটা নোটিশ লিখে তো আর নোটিশ বোর্ডে এই নোটিশটাকে জারি করতে পারবে না, এটাকে মান্যতা দিতে হবে। তো মান্যতা কে দেবে? স্কুলের পক্ষ থেকে ধরো প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা এটাকে মান্যতা দেবে। সেই জন্য কাউন্টার সাইনটা তাকে দিয়ে করাতে হবে। এই কাউন্টার সাইনটা করানোর আগে লিখবে কাউন্টার সাইন্ড, লিখে একটা কমা দেবে। প্রত্যেকটা কমা ফুল স্টপ ইম্পর্টেন্ট, কিন্তু কমা দেবে। কমার নিচে জায়গাটা ফাঁকা রাখবে ড্যাশের উপরে। একটু ভালো করে দেখো, আমি যে এখানে একটা লম্বা দাগ দিয়েছি, দাগের উপরে লিখেছি SD, S ফর সিগনেচার, D ফর ডেট, অর্থাৎ এই জায়গাটা ফাঁকাই থাকবে। যিনি প্রধান শিক্ষক তিনি সই করে ডেট লিখবেন, তোমার কিছু লেখার এখানে দরকার নেই, জাস্ট SD লিখে ছেড়ে দেবে, ফাঁকা রাখবে, তার উপরে কাউন্টার সাইন কথাটা লিখবে। এবার দেখো হেড স্যার তো ধরো এখানে সই করলেন, এই যে দাগটা তার নিচে তার ডেজিগনেশন লিখতে হবে, অর্থাৎ সইটা কার হলো। আমি তো তোমাকে মুখে বললাম, তোমাকে তো লিখতে হবে। তা তুমি কি লিখবে এখানে? হেডমাস্টার অর হেডমিস্ট্রেস অফ, এই স্কুলের নামটা লিখবে XYZ স্কুল। এবার তোমাদের যদি প্রশ্ন মনে থাকে, যে আমাদের মনে একটা প্রশ্ন যাচ্ছে যে এটা যদি স্কুলের পক্ষ থেকে নোটিশ না হয় তাহলে আমি কি লিখবো। ধরে নাও ক্লাবের পক্ষ থেকে নোটিশ, তাহলে কি লিখবে? XYZ স্কুল না লিখে XYZ ক্লাব লিখে দেবে। আর লাস্টে এখানে সাইনটা করবে ধরো সেক্রেটারি, কারণ নর্মালি একটা ক্লাবের পক্ষ থেকে যখন নোটিশ লেখা হয় নোটিশটা লিখতে পারে ক্লাবের সেক্রেটারি, প্রেসিডেন্ট না কিন্তু। তাই ডান দিকে নেম ABC তলায় লিখবে সেক্রেটারি অফ XYZ ক্লাব, আর বাদিকে কাউন্টার সাইন কাকে দিয়ে করাবে? ক্লাবের প্রেসিডেন্টকে দিয়ে। তখন একইভাবে কাউন্টার সাইন SD, দাগ দিয়ে নিচে লিখবে প্রেসিডেন্ট অফ XYZ ক্লাব। এইভাবে তোমার নোটিশটা লিখবে। এবার নোটিশ লেখার ক্ষেত্রে 7খানা ইউনিভার্সাল নিয়ম রয়েছে, তোমাদের বলে বলে দিই, এটা তোমরা অবশ্যই মাথায় রাখবে, এর কোনোটা যেন মিস না হয়। 7খানা নিয়ম কি কি? প্রথমে 1 নাম্বার হচ্ছে এনক্লোজার। এনক্লোজার মানে পুরো নোটিশটা যখন তোমার লেখা হয়ে গেল তখন চারিদিকে মার্জিন করে দেবে, কিন্তু এটা তো সম্ভব না, তাই তোমরা 3 দিক মার্জিন লেখার আগেই করে নেবে। উপরে, ডান দিক আর বাঁ দিক। লেখা যখন শেষ হবে নিচে একটা দাগ টেনে দেবে, অর্থাৎ চারদিকে একটা বক্স করে তার মধ্যে নোটিশটাকে রাখতে হবে। এটা মানে এটা হচ্ছে এনক্লোজার। 2 নাম্বার হচ্ছে, দেখো এখানে বলা আছে ইনস্টিটিউশন, অর্থাৎ কার পক্ষ থেকে নোটিশ লিখছে। আমরা অনেক সময় নোটিশ লিখি কিন্তু এখানে XYZ স্কুল বা XYZ ক্লাব এটাকে গুরুত্ব দিই না, এটাকে গুরুত্ব দিতে হবে। 3 নাম্বার নিয়ম হচ্ছে নোটিশ। পুরো নোটিশ রাইটিংটার মধ্যে নোটিশ কথাটাকে একটু বড় হরফে আবার সঙ্গে ক্যাপিটালেও তোমাকে লিখতে হবে। 4 নাম্বার নিয়ম হচ্ছে ডেট। কোনো এমন নোটিশ হতে পারে না যেখানে ডেট নেই, ডেট কিন্তু মাস্ট, অবশ্যই এখানে ডেট মেনশন করবে। আর একবার বলে দিই, ডেটটা বাদিকেও লেখা যেতে পারে যদি রেফারেন্স নাম্বার না দাও। আচ্ছা, 5 নাম্বার নিয়ম হচ্ছে সাবজেক্ট। আমরা অনেক সময় নোটিশ লিখছি কিন্তু সাবজেক্টটা মিস করছি, সাবজেক্টটা যেন তোমাদের মিস না হয়, অর্থাৎ টাইটেলটা তোমরা দেবে। টাইটেল আর সাবজেক্ট একই ব্যাপার। নেক্সট হচ্ছে বডি, অর্থাৎ আমি এখানে যে ব্র্যাকেট করেছি এখান থেকে এই পর্যন্ত হচ্ছে বডি, অর্থাৎ মূল বিষয়বস্তু। দেখো বডিতে বলা হয় 5W কে মেনশন করতে, অর্থাৎ কে, কেন, কোথায় এগুলো মেনশন করবে, কারণ স্থান, কাল, পাত্র যদি মেনশন না করো তাহলে নোটিশটা লেখার কোনো মানেই হয় না, তাই না? আচ্ছা,
বডিতে 5W কে মেনশন করবে আর লাস্টে সিগনেচার, এখানে সিগনেচার মাস্ট, অর্থাৎ যে নোটিশটা যা লিখছে তার সইটা করতে হবে। আচ্ছা, পুরো নোটিশ রাইটিং এর ক্ষেত্রে আমরা একটা জিনিস বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টসরা অ্যাভয়েড করি, কিন্তু এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে, যদি না রাখো তাহলে তোমার নাম্বার কমবে। কোন জিনিস? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন জিনিস? এই যে বডি অফ দ্য নোটিশ, এটাকে তোমাকে প্যাসিভ ভয়েসে লিখতে হবে। বুঝতে পেরেছো? মাথায় থাকে যেন কথাটা, যে এটাকে প্যাসিভ ভয়েসে লিখতে হবে, অ্যাক্টিভ ভয়েসে লেখা যাবে না। কেমন ভাবে প্যাসিভ ভয়েস লিখবে? সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ভয়েস। আমি উদাহরণ দিয়ে দিচ্ছি। যেমন দেখো, অ্যাম বা ইজ বা আর এর সঙ্গে ভি3 ফর্ম অর্থাৎ ভার্বের থার্ড ফর্মে ব্যবহার করবে। দেখো আমরা প্রথম লাইনেও করেছি, নজর দাও তোমরা। দেখো এখানে আমরা ইজ লিখেছি, ইনফর্মড লিখেছি, অর্থাৎ অ্যাম ইজ আর থেকে ইজ লিখেছি, আর এখানে ভি3 ফর্ম ইনফর্মড। অর্থাৎ এইভাবে পুরো নোটিশটাকে তোমাকে প্যাসিভ ভয়েসে লিখতে হবে। আমরা কিন্তু খুব ক্যাজুয়ালি অ্যাক্টিভ ভয়েসে লিখে দিই, এমন লিখলে চলবে না। আজকে তো আমরা এই ভিডিওতে নোটিশ রাইটিং শিখলাম। তো এর পরবর্তীতে যদি অন্যান্য রাইটিং সেগমেন্ট যেমন প্যারাগ্রাফ, লেটারের অনেক ভাগ রয়েছে তোমরা জানো, সেগুলো যদি তোমরা জানতে চাও, শিখতে চাও, তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমাদেরকে ফলো করো, আর লাইক কমেন্ট এগুলো করতে ভুলো না। আমাদের সঙ্গে থাকো। থ্যাংক ইউ।